নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই কোনো একটা রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা করব। এ তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই মুহূর্তে রাজনীতির ময়দানে যে ওঠা পড়া, যে উত্থান পতন ইত্যাদি ইত্যাদি চলছে, উত্থান এবং পতন সবসময় একই সঙ্গে থাকে। কিন্তু সেই উত্থান পতন যদি সম্পর্কের উত্থান পতন হয়, তাহলে সত্যি সত্যি অনেকটা যেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তের আবহাওয়ার মতন মনে হয়। কখনো বৃষ্টি, কখনো শুকনো উত্তুরে হাওয়া। এবারের শীতটা যেরকমভাবে একটা অদ্ভুত আকার নিয়ে এসেছে, ঠিক সেই রকমই আকার যেন এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে। ভারতের রাজনীতির যদি দুটো দিককে বলতে হয়, একটি হচ্ছে এই মুহূর্তে শাসক আসনে যারা রয়েছেন তাদের রাজনীতি, আর আরেকটি হচ্ছে বিরোধীদের রাজনীতি। এই মুহূর্তে শাসকের রাজনীতির ধাঁচটা, ধরনটা মোটামুটিভাবে বোঝা হয়ে গিয়েছে ভারতের জনগণের, কিন্তু বিরোধীদের রাজনীতিটা যে ঠিক কোন জায়গায় যাচ্ছে সেই বিষয়টা সম্পর্কে বেশ খানিকটা সন্দিহান। বিরোধী দলগুলো এই মুহূর্তে নিজেদের একটি জোট তৈরি করেছেন এবং সেই জোটটি নাম দেওয়া হয়েছে INDIA। সেখানে প্রথমে 26টি দল ছিল এবং পরবর্তীতে 28টি দল এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া চালাচ্ছেন। সে বোঝাপড়াটা আসন সমঝোতা নিয়ে, কিন্তু আসন সমঝোতা কোথায় কেমন হচ্ছে সেই প্রসঙ্গে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি, অর্থাৎ আঞ্চলিক দলগুলি, তাদের যে কর্মী সমর্থকরা তারা নিজেরাই বেশ খানিকটা ঘাবড়ে রয়েছেন আর কি। কোন দিকে যাবেন তারা সেটা এখনো পর্যন্ত তারা বুঝেই উঠতে পারছেন না। কারণ তারা ভাবছেন যে জোট যদি হয় তাহলে তো কংগ্রেসের লোকেরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে না, CPIM এর বা বাম দলগুলির বিরুদ্ধে ভোট দেবে না। আবার যদি কংগ্রেসের কথা ছেড়ে দিলাম, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা ভাবছেন তাহলে কি আমরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেব, নাকি যদি সেই আসনে কংগ্রেসের কোনো প্রার্থী দাঁড়ান তাকে ভোট দেব। এইরকম একটা কনফিউশন কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকদের মধ্যে। নেতাদের মধ্যে কতটা কনফিউশন রয়েছে, কতটা সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, সে বিষয়ে আমরা কিছু জানি না। সে বিষয়ে তারাই বলবেন যদি কখনো তারা বলেন, কিন্তু যখন বলেন তখন কনফিউশনটা আরও বেশি বেড়ে যায়। হ্যাঁ, দুজন নেতা নেত্রী যে বক্তব্য গতকাল এবং আজকে রেখেছেন তাতে কনফিউশনটা আরও বেশি, বেশ খানিকটা জটিল হয়ে গিয়েছে। জোটের রাজনীতি, জট পাকিয়ে গেল, এই রকম একটি আশঙ্কা কিন্তু আমরা গত বছরের শেষের দিকে শুনছিলাম, মানে মনে হচ্ছিল এরকমটাই। কিন্তু দেখা গেল না, কোনো জট নেই। জোট একটু জটিল পথে চলেছে, কিন্তু সরলভাবেই সেই জোট লড়াই করবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। কিন্তু আদতে কি তাই? গতকাল এই মুহূর্তে আপনারা জানেন যে গত 18 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত অসমে রয়েছে কংগ্রেসের যে ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেটি 17টি জেলায় ঘুরবে এবং বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলবে এবং তারা নিজেরাও কথা বলবেন, বার্তা দেবেন মানুষকে। তো সেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় গতকালের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী বললেন এক কথা, আজকে জেলা বৈঠকে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আরেক কথা। অন্যদিকে আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনি বললেন আরেক কথা। এই এক কথা এবং আরেক কথায় গুলিয়ে যাচ্ছে সবকিছু। সেই গুলিয়ে যাওয়াটা আজকে একটু পরিষ্কার করতে চাইব। আমরা বসবো অবশ্যই সেই আলোচনাতেই। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন যারা, তাদের সঙ্গে আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র অশোক সরকার। স্বাগত জানাই অশোক দা আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছোটন নন্দী। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। স্বাগত জানাই আপনাকে। জোটের পরিস্থিতি কি সত্যিই জট পাকানো, সেটা একটু বুঝে নেওয়ার জন্য একটু বক্তব্যগুলো শুনে নেওয়া যাক। প্রথমে রাহুল গান্ধীর বক্তব্যটি শুনবো। গতকাল প্রেস কনফারেন্সে কি বলেছেন রাহুल गांधी? हमने इनवाइट किया है। ये यात्रा, जो भी इस यात्रा में आना चाहता है वो आ सकता है। हमारे इंडिया पार्टनर्स तो हम सब ने इनवाइट किया, मैंने इनवाइट किए हैं, कांग्रेस प्रेस ने इनवाइट किया। एंड हमें बहुत अच्छा लगेगा अगर हमारे पार्टनर्स हमारे साथ आए। और बिल्कुल मतलब इन्विटेशन है, दरवाजा खुला है। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है।
हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है. दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग. मैंने आपको बोला और ये हमने डिसीजन लिया है कि खड़ा हुआ है. एक तरफ नरेंद्र मोदी और आरएसएस, दूसरी तरफ इंडिया. इंडिया एक विचारधारा है, एक सोच है, और आज इंडिया के पास हिंदुस्तान का तकरीबन 60% वोट है. ইন্ডিয়া কা 60% ভোট অর্থাৎ 60% ভোট 60% ভোটের কথা বলেছেন রাহুল গান্ধী। কিন্তু সত্যি সত্যি দলগুলো যদি আলাদা আলাদা লড়ে, বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা লড়ে, তাহলে গোটা ভারতবর্ষে সেই 60% ভোট আসবে কি? এইটা নিয়ে কিন্তু একটা সত্যি সত্যি সংশয় এই মুহূর্তে তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন সেটাও আমরা শুনবো। তবে রাহুল গান্ধী যেরকমটা বললেন যে মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত দলের সম্পর্ক, মানে বাংলায় অনুবাদ করলে এরকমটাই দাঁড়ায়, সম্পর্ক খুবই ভালো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম বিতর্ক হয়, আমাদের কেউ কিছু বলে দেন, ওদের কেউ কিছু বলেন, এটা অস্বাভাবিক নয়, কিন্তু সেসব এতে অর্থাৎ আসন সমঝোতায় বাধা হয়ে দাঁড়াবে না। সত্যি কি তাই? সেই সঙ্গে সঙ্গে বলেছেন যে যে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে সেটার ফলাফল আসবে, সেটা এই মুহূর্তে এখানে কিছু বলতে চাইছি না। কিন্তু কিছু কিছু কথা তো আমাদের বাইরে বেরিয়ে আসছেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন যে 300 আসনে তিনি লড়তে বলেছিলেন কংগ্রেসকে, কিন্তু সেই কথা মানা হয়নি। এবার সেই ইঙ্গিত দিচ্ছেন, এই ইঙ্গিত দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোট প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস আগ্রহী নয়। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো? শুনবো। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না, বলতে অ্যাবসলিউটলি রং। কোনো কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। এটা কারো নিজের একার নয়, রিজিওনাল পার্টিগুলো আমরা একটা আমরা তো করেছি, 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাদ বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে এরা যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। তাহলে পশ্চিমবঙ্গের 42টি আসনে কি তৃণমূল একার শক্তিতেই লড়বে? সেটা একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে আমাদের এই প্যানেলে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, তবে সবচাইতে বড় প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলে দিয়েছেন যে তারা কারোর সঙ্গে কোনো জোট করছেন না পশ্চিমবঙ্গের নিরিখে। ইন্ডিয়ার বিষয় কি হবে সেটা তারা পরে ভেবে দেখবেন। ঠিক সেই রকমভাবে এদিকে যেমন 42 আসন, ওদিকে তেমনি 13টি আসন, অর্থাৎ পাঞ্জাবে 13টি আসনে একক শক্তিতেই লড়বে আম আদমি পার্টি, সেটা জানিয়ে দিয়েছেন মোটামুটিভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপ নেতা ভগবন্ত মান। তিনি বলছেন যে পাঞ্জাবে আমরা একক শক্তিতেই লড়ার এবং জেতার ক্ষমতা রাখি, অর্থাৎ 13টি আসনেই তারা প্রার্থী দিচ্ছেন, এরকমটাই ধরে নিতে হচ্ছে। তাহলে জোট এইরকমভাবে যদি একটি একটি রাজ্যে, বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলি তারা যদি নিজেদের শক্তিতে লড়ার কথাই ভাবে, সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তাদের সখ্য, জোটে তো অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে সখ্য, নিজেদের ইগো ত্যাগ করে সেই সখ্যটা বজায় রাখা কি বেশ খানিকটা সমস্যার হয়ে দাঁড়াবে? সেটাই হচ্ছে প্রশ্ন। আজকে একমাত্র প্রশ্ন এটাই। সেই প্রশ্নের সূত্র ধরে আমি শুরু করব অবশ্যই 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব, এবং শুরু করব অবশ্যই অশোকদার কাছ থেকে। অশোক সরকার, 2 মিনিট আনইন্টারাপ্টেড। অশোকদা, দেখুন, ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত এসে গেছে, যেমন আসে, জোট হোক বা না হোক আমরা লড়বো। ওটা আসলে লড়বো, কিভাবে লড়বো সেটা ভবিষ্যতের ব্যাপার। আর যে জিনিসটা রাহুল গান্ধী বলেছেন, রাহুল গান্ধী এটা বলেছেন বা বলতে চেয়েছেন, উনি জোট ধর্ম পালন করতে চাইছেন। মমতা ব্যানার্জি আগে মাথায় চোট লেগেছে, স্বাভাবিক, যন্ত্রণা হওয়াটা স্বাভাবিক। সে যন্ত্রণার জন্য উনি কি বলেছেন সেটাকে আমি ধর্তব্যের মধ্যে রাখছি না, কিন্তু বাস্তব কথা হলো বিজেপিকে যদি মানে ভারতবর্ষ থেকে হাঁটাতে হয় তাহলে এখানে জোটবদ্ধ হয়ে লড়াই করা উচিত। আর যদি জোট না হয় তাহলে কিছুটা অ্যাডভান্টেজ তো বিজেপি পাবেই, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আগেরবারও তাই হয়েছে। আগেরবারেও যেখানে বিজেপি শূন্য ছিল সেখান থেকে এতগুলো এমপি বের করল, বোধ হয় 17টা এমপি বোধ হয় বেরিয়েছে, বেরোবার কথা ছিল না।
এই জিনিসটা যদি মমতা ব্যানার্জি না বুঝতে পারে তাহলে সেটা মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য। এর বাইরে আর কিছু বলার নেই। আশা করছি জোট হবে, বা জোট না হলেও অন্তত একটা বন্দোবস্ত জায়গায় মিলেমিশে আমরা কাজ করতে পারবো, আর এই কাদা ছোড়াছড়িটা বন্ধ হবে। সময়ের আগে শেষ করেছেন, 1.5 মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করেছেন অশোক সরকার। কিন্তু বিষয়টা হচ্ছে, হ্যাঁ এরকমটাই, এই শেষ যে কথাটি বললেন, কাদা ছোড়াছুড়িটা বন্ধ হওয়া দরকার। জোটের ক্ষেত্রে এরকমটাই তো হয়। আর মানে যেটা প্রিপোল অ্যালায়েন্স হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা লেগে থাকে। অনেক সময় পোস্ট পোল অ্যালায়েন্স হয়, সেক্ষেত্রে স্বার্থটা বোঝা যায় যে ঠিক কতগুলো আসন দরকার, সেই মতন দলগুলো একত্রে তারা সরকার গঠনের পথে এগিয়ে যায় বা তাদের পরবর্তী পদক্ষেপের পথে এগিয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রিপোল অ্যালায়েন্সের ক্ষেত্রে এই জটিলতাটা বেশ খানিকটা জটিল হয়ে দাঁড়িয়েছে কি না এই মুহূর্তে, অন্তত পরিস্থিতি তো তাই বলছে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, 2 মিনিট আনইন্টারাপ্টেড। শান্তম, আপনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে দায়ী করতে বোধহয় করা ঠিক হবে না। আপনি নিজেই বললেন যে কংগ্রেসের সাথে জোট করতে চাইছে না। ভবিষ্যতে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে যদি জোট করতে না চায় আমি আশ্চর্য হব না। আমি আশ্চর্য হব না মহারাষ্ট্রে যদি শিবসেনা তারা কংগ্রেসের সাথে, মানে শিবসেনার যে উদ্ধব ঠাকরের অংশটি, তারা কংগ্রেসের সাথে জোট করতে না চায়। এর মূল কারণটা আমাদের বুঝতে হবে। এগুলো তো রাজনীতিক বিভিন্ন তরজা চলতেই থাকে। মূল কারণ হচ্ছে এই 22শে জানুয়ারির পর ভারতবর্ষের পরিস্থিতিটা একেবারেই বদলে গেছে। অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর যে গণ উন্মাদনা চোখে পড়ছে, বিশেষ করে হিন্দি বলায়, সেই উন্মাদনার আরেকটা দিক হচ্ছে কংগ্রেসের প্রতি তীব্র বিতৃষ্ণা। কারণ তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে, সেই আমন্ত্রণ তারা প্রত্যাখ্যান করেছেন। এবং এতে হিন্দি বলয়ের মানুষ, যেখানে কংগ্রেসের মূল শক্তি, তারা বহুলাংশে মনে করছেন যে কংগ্রেস হচ্ছে একটি হিন্দু বিরোধী দল এবং তাদের সাম্প্রদায়িক তোষণের রাজনীতির জন্যই রাম মন্দিরে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠাকেও নিয়েও তারা রাজনীতি করছে। ঈশ্বরকে নিয়ে যারা রাজনীতি করেন তাদের ভারতবর্ষের মানুষ কখনো ক্ষমা করেন না। অতীতেও এটা আমরা দেখেছি, বারবার দেখেছি, এবং তারই পুনরাবৃত্তি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস খুব ভালো বোঝেন বলেই যখন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছিল তিনি তখন পদযাত্রায় বেরিয়েছিলেন, কালীঘাটের মন্দিরে পুজো দিয়েছেন, গির্জায় গেছেন, মসজিদে গেছেন, গুরুদ্বারায় গেছেন। অর্থাৎ ধর্মকে তিনি আপন করে নিয়েছেন, আর কংগ্রেস ধর্মকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং মানুষের থেকে কংগ্রেস সারা ভারতে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গ তার যে ব্যতিক্রম নয়, মমতা খুব ভালো বুঝতে পেরেছেন, ঠিক যেমন অরবিন্দ কেজরিওয়ালও পাঞ্জাবে বুঝতে পেরেছেন। এবং ঠিক এই কারণেই কৌশলে মমতা কংগ্রেস থেকে জোট করা থেকে সরে আসছেন। কারণ কংগ্রেসের সাথে এবার যেই জোট করবে সেই নির্বাচনে বিপদে পড়তে পারে শান্তম, আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে ভারতে দাঁড়িয়ে। এদিকে ভারতীয় জনতা পার্টির যিনি বলা যেতে পারে প্রধানমন্ত্রী মুখ, গত দুবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলীয় বৈঠকে যে 50% ভোট চাই। আর অন্যান্য দলীয় নেতৃত্ব বলছেন যে 400+ সিট হবেই। কিন্তু সেই জায়গাটাতে জোট যদি এই 60% ভোটের শক্তিতে লড়তো তাহলে বেশ খানিকটা সমস্যা হতো। কিন্তু সেটাতে বেশ খানিকটা জটিলতা দেখা দেওয়ায় অ্যাডভান্টেজ বিজেপি, এই মুহূর্তে সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। আমি 2 মিনিটের জন্য যাব অবশ্যই ছোটন নন্দীর কাছে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। ছোটন বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, আপনার সময় শুরু। দেখুন, প্রথম কথা হচ্ছে অশোক বাবু যে কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 18টা সিট পেয়েছে, তাই তো? না ভুল বলছি কিনা জানি না। কখনোই না, সেটা 18টা সিট কেন্দ্রীয় বাহিনী ছিল বলে পেয়েছে। এবং 2021 সালে 23 সালে যে 21 সালে যে বিধানসভা ইলেকশন হয়েছিল, আপনারা জানেন ইভিএম মেশিন কিভাবে চুরি করেছে, পুকুরে ফেলে দেওয়া হয়েছে, না হলে বিজেপি সরকারই পশ্চিমবাংলায় থাকতো। আর দ্বিতীয়ত যে জোট করা হয়েছে, ইন্ডিয়া জোট, এই জোটটা তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল নিজে মুখ্যমন্ত্রী হয়, এবং ওইদিকে আপ চাইছে নিজে মুখ্যমন্ত্রী হবেন, ওদিকে যাদব বংশ চাইছে উনি মুখ্যমন্ত্রী হবেন। কে মুখ্যমন্ত্রী হবেন এটাই হচ্ছে আসল কথা ওনাদের লড়াই। সরি, প্রধানমন্ত্রী হবে, দুঃখিত আমি, কে প্রধানমন্ত্রী হবেন এটাই হচ্ছে ওনাদের আসল কথা। তার জন্যই জোটের এই অবস্থা।
আর আজকে 300 থেকে আমাদের 400 কেন 400+ ভোট নিয়ে আমরা আসব। আর এবং রাম মন্দির নিয়ে যারা বলছে যে আমরা খেলা করছি, রাম রাজত্ব শুরু হলো বলে এটা আপনাদের জানিয়ে দিচ্ছি, রাম রাজত্ব শুরু হলো। এবং আপনারা যদি বলেন আমরা সাম্প্রদায়িক, তাহলে লক্ষ্যকণ্ঠে যখন গীতা পাঠ হয়েছিল ব্রিগেড ময়দানে, আপনারা কি শুনেছিলেন? প্রথম যে গানটি গেয়ে শুরু করা হয়েছিল সেই গানটি ছিল কবি নজরুল ইসলামের। সেই গানটি কি জানেন আপনারা ভালো করে? কোন গানটি ছিল? হে পার্থ তুমি বাজাও বাজাও শঙ্খ জনে, বাজাও বাজাও পাঞ্চ জনে শঙ্খ। এটা কার কবিতা ছিল? কারা সাম্প্রদায়িক? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তৃণমূল থেকে, কংগ্রেস থেকে আরম্ভ করে আপনারা মুসলিমদের পশ্চিমবাংলায় বলুন তো কত % মুসলিম শিক্ষিত করতে পারছেন? শুধু বোমা মারতে শিখিয়েছেন আর মুসলিমদের মারতে শিখিয়েছেন। সুতরাং জোট হবে না, জোট আর যত জোট হবে দেখছেন তো 4টে রাজ্যে ভোট হয়ে গেল, 4টে রাজ্যেতে 3টে আমরা ভালো ফল করেছি। তেলেঙ্গানাতে আমাদের একটা ছিল, সেখানে 8খানা হয়েছে। তো সুতরাং আমরা ভয় পাই না ওই নিয়ে। জোট যত করবে তত ঘটাবে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি তত জিত হবে। এইটুকুন আপনাকে বলে দিলাম। বেশ, আমি আসবো আপনার কাছে, অবশ্যই আসবো ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে আমি আর একবার জয়দেব ঘরের কাছে চলে যাব 2 মিনিটের জন্য। জয়দেব ঘর 2 মিনিট আনইন্টারাপ্টেড। 2019-এ 17টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে কংগ্রেস 0 আসন পায়। অমিত শাহ তাচ্ছিল্য করে বলেছিল যে সর্বভারতীয় দল, সর্বপ্রাচীন দল 17টা রাজ্যে 0 পায়, সেই দল আর কার সাথে জোট করবে। এবং সত্যি কথা বলতে গেলে 2019-এ যে 192টা আসনে সরাসরি বিজেপির সঙ্গে লড়াই করেছিল কংগ্রেস, সেখানে মাত্র 16টা আসন জিততে পেরেছিল সরাসরি বিজেপিকে হারিয়ে। 176টা আসনে বিজেপি সরাসরি জয়লাভ করেছিল। এবং 2019-এ কংগ্রেস যে 53টা আসন জিতেছিল তার মধ্যে 36টা আসন জিতেছিল আঞ্চলিক দলগুলোকে হারিয়ে। এবারে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস যদি 2024-এ 200টা আসনেও লড়াই করে, তার জন্য খোলা মাঠ গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ আরো বিভিন্ন রাজ্য, তামিলনাড়ু, কর্ণাটক সব পড়ে রয়েছে, অসম পড়ে রয়েছে। তো এই 200টা আসনে কংগ্রেস লড়ে যদি 150 থেকে 170টা আসন আনতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার দরকার তো নেই। তৃণমূল কংগ্রেসের যে সংগঠন এবং যে জনভিত্তি এবং 2021-এর ফলাফলের নিরিখে যে সত্যতা উঠে এসছে পশ্চিমবঙ্গের বুকে, যে কংগ্রেস এবং সিপিআইএম 0, অর্থাৎ একটা বিধানসভা কেন্দ্রেও তাদের মানে কেউ প্রার্থী জেতেনি। 7টা বিধানসভায় জিতলে একটা লোকসভা জেতা যায়, অঙ্কর হিসেব তাই বলে। তাহলে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হাত শক্ত করে সিপিআইএম এবং কংগ্রেস যদি সমর্থন দিত, সেক্ষেত্রে 42টা আসনই সম্ভব ছিল তৃণমূল কংগ্রেসের জেতা। এবং সেক্ষেত্রে ইন্ডিয়া জোটটাই তো শক্তিশালী হতো, কারণ তৃণমূল কংগ্রেস তো আর এবারে গোয়ায় গিয়ে বা আসামে গিয়ে কংগ্রেসের ভোট কাটবে না। তাহলে অসমে কংগ্রেস খেলা দেখাক, রাজস্থানে কংগ্রেস খেলা দেখাক, তেলেঙ্গানা, ছত্তিশগড় আর হরিয়ানা তো পড়ে রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্জাব, কেরল এই সমস্ত রাজ্যে আঞ্চলিক দলগুলোর রক্তক্ষরণের মাধ্যমে নিজেকে শক্তিশালী করার চেষ্টা কেন করছে কংগ্রেস? কংগ্রেসের দরকার, আমি যেখানে 200-250 আসনে সরাসরি লড়ব, সেখানে সরাসরি বিজেপিকে কুপকাত করব। 150 থেকে 170টা আসন যদি দেয়, 545-এর মধ্যে 543টা আসনে ভোট হয়, 272টা মেজরিটি পেতে লাগে। বিজেপিকে হারাতে যদি কংগ্রেস 150 থেকে 170 আসনে সমর্থ হয়, বাকি আঞ্চলিক দলগুলো এসপি, তৃণমূল কংগ্রেস এবং কর্ণাটক এবং আপনার তামিলনাড়ু বাকি জায়গা থেকে এবং দিল্লি, পাঞ্জাব থেকে 100টা আসন যদি আনতে পারে, তাহলেই তো ম্যাজিক ফিগার 272 হয়ে যায়। তাহলে এই কংগ্রেস নিজের কাঁধে জোয়ালটা নিতে চাইছে না, বিরোধীদের কাছ থেকে মানে আঞ্চলিক দলগুলোর কাছ থেকে নিজের সিটটা বাড়িয়ে নিতে চাইছে।
হচ্ছে 53 থেকে হয়তো 100, কিন্তু সেখানে কোনোভাবেই মোদীকে হারানো সম্ভব নয়। মোদীকে হারাতে গেলে কংগ্রেসকে 150 থেকে 170টা আসন আনতে হবে, না হলে এটা সম্ভব নয়। আসবো জয়দেব, এই অঙ্কের জায়গাটায় আমি অবশ্যই আসবো। 272 দূরস্থ কতগুলো আসন পেতে পারে জোট, সেই নিয়েই সন্দেহের অবকাশ রাখছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। তারা বলছেন পশ্চিমবঙ্গ থেকেই 35টি আসন তারা পাচ্ছেন। অমিত শাহ সেরকমটাই টার্গেট দিয়ে গিয়েছেন। আবার রাজ্যে আসছেন বিজেপির লোকাল তো বলছে 40টা। আবার রাজ্যে আসছেন অমিত শাহ। বিভিন্ন জন বিভিন্ন সংখ্যা বলতে পারেন, কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব যেরকমটা বলবেন সেরকমটাই আমরাও বলবো। আমরা সেটা কি কোট করবো জয়দেব, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই। তাহলে কি সমস্যাটা ইগোতেই হচ্ছে? আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা যদি ভাবি, আমি পাঞ্জাবের কথা ভাবছি না, হরিয়ানার কথা ভাবছি না, তেলেঙ্গানার কথা ভাবছি না, আমি শুধু বা উত্তরপ্রদেশের কথা ভাবছি না, শুধুমাত্র আমি পশ্চিমবঙ্গের কথা যদি ভাবি, সেই জায়গা থেকে আমি যদি ক্রস ডিসকাশনটা শুরু করি, সেখানে একটা প্রশ্ন উঠছে। সেটা হচ্ছে যে দুটি আসন যেখানে দুজন জেতা সাংসদ রয়েছেন, তাদের মধ্যে একজন লোকসভায় দলের লিডার, বিরোধী দলনেতা। সুতরাং সেই জায়গায় সেই আসনগুলি কি ইগো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাও ছেড়ে দেওয়া সম্ভব কংগ্রেসের মতন শতাব্দী প্রাচীন একটি দলের পক্ষে? কোথাও কোথাও তো জেতা সাংসদদের তাদের সিটগুলো দেওয়া, তাদের সমর্থনের কথা ভাবা, দলীয় সমর্থন এবং ব্যক্তিগত সমর্থনের কথা ভাবা গ্রাসরুট লেভেল থেকে, সেই জায়গাতে তাদেরকে সরিয়ে জোট সমঝোতার কারণে বড় যে দলটি রয়েছে আঞ্চলিক তাকে জায়গা ছেড়ে দেওয়া, এটা কি সম্ভব? এটা তো একটা অত্যন্ত জটিল অঙ্ক হয়ে যাচ্ছে অশোকদা। দেখুন, এখানে অনেকে অনেক কিছু বলছে। আসলে এই যে নির্বাচন প্রক্রিয়ায় কার সঙ্গে কি জোট হবে বা কিরম ভাবে হবে, কবে হবে, এটা বলতে পারবে আমাদের রাজ্যের সভাপতি আর কেন্দ্রের যে নির্বাচন কমিটি আছে তারা। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা তো লড়াইয়ের জন্য প্রস্তুত, 42টা আসনেই লড়াইয়ের প্রস্তুত। জোট হলেও লড়বো, না হলে পরে যে কটা আসন হবে সে কটাই লড়বো। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাইছি, অনেক অনেক কথা বললো এখন, ধর্মনিরপেক্ষ কংগ্রেস না গিয়ে ভুল করেছে। কোন বিরোধী দল গেছে বলুন তো রাম মন্দিরে? ওটা তো রাম মন্দির নয়, এটা মোদী মন্দির করে ফেলেছে। রামকে নিয়ে একটা জঘন্য রাজনীতি, এবং ন্যাশনাল মিডিয়া এবং লোকাল মিডিয়া যেরকম ভাবে টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে এবং দেখিয়েছে, এটা আমার মনে হচ্ছে এটা তো মিডিয়া। কোন কোন নেতা গেছে? কোন একটা নাম বলুন যে নেতা গেছে, একটা নাম বলুন। আপনি বললেন কংগ্রেস না গিয়ে এমন একটা কাজ করেছে যে জঘন্য অন্যায় করেছে। আপনার জ্ঞাতার্থে বলে রাখি, কমলনাথ মধ্যপ্রদেশের নির্বাচনে সমস্ত মধ্যপ্রদেশে যত মন্দির আছে, প্রচুর শৈবপীঠ থেকে আরম্ভ করে সবকিছু জায়গায় গিয়ে প্রণাম করেছেন, পুজো দিয়েছেন। ওই ঠাকুর ঘরে পুজো দিয়ে গিয়ে যদি নির্বাচন বৈতরণী পার হওয়া যেত, তাহলে তো সবাই ওই তাই করতো। আমি নীলাদ্রির কাছ থেকে বক্তব্যটা, মানে নীলাদ্রি বলেছিলেন এই বিষয়টি, তার তীর নিক্ষেপ ছিল কংগ্রেসের দিকে, অশোকদার এবার তীর নিক্ষেপ নীলাদ্রির দিকে। নীলাদ্রি, আমাদের এটা বুঝতে হবে যে এই যে রাম মন্দির, যাকে কংগ্রেস কোনো মন্দির বলে মনে করছে না বা মোদী মন্দির মনে করছে, সেই মন্দিরের প্রবল একটা প্রভাব হচ্ছে হিন্দি বলায়। এবং আপনি যদি দক্ষিণ ভারত দেখেন, পূর্ব ভারত দেখেন, প্রভাবটা অনেক কম, প্রভাব নিশ্চয়ই আছে, কিন্তু প্রবল প্রভাব হচ্ছে হিন্দি বলায়। আর এই হিন্দি বলাই হচ্ছে কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টির সরাসরি লড়াই। গুজরাট, জয়দেবদা যেসব রাজ্যের কথা বলছিলেন, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, এইসব জায়গায় লড়াই, উত্তরপ্রদেশ, এইসব জায়গায় লড়াই। তো সেখানে গিয়ে কংগ্রেসের এই না যাওয়াটা, এবং রাম মন্দিরকে যেখানে একটা গণ উন্মাদনা চোখে পড়ছে, এত মানে দর্শনার্থীর ভিড় যে প্রশাসনও সামলাতে পারছে না, এটা বিশাল উন্মাদনা। এবং বহু মানুষ মনে করছেন স্বাধীনতার পর ভারতের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন। তখন সেই মন্দিরকে আজকে কংগ্রেসের মুখপাত্র বলছেন মোদী মন্দির, এর থেকে বড় অপমান ভগবান শ্রীরামচন্দ্রকে করা যায় না। কংগ্রেস এটাও মানে না শ্রীরামচন্দ্র ভগবান ছিলেন, এবং এটাও মানে না শ্রীরামচন্দ্রের কোনো অস্তিত্ব ছিল। ওদের চোখে অস্তিত্ব শুধু নেহেরু, ইন্দিরা, রাজীব আর রাহুল, মানে গান্ধী পরিবারের অস্তিত্ব। এটা একটা পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে, কোনো পার্টি নেই। যে কোম্পানির ভিত্তি হচ্ছে দুটো, একটা পরিবারতন্ত্র, একটা দুর্নীতি। আমি অশোক সরকারের বক্তব্য শুনবো, 1 মিনিট অশোক দা।
দেখুন, রাম তো হলো গিয়ে বিষ্ণুর অবতার, তাই তো সুতরাং জানি। তাহলে বিষ্ণুকে পুজো করা তো আরো ভালো, অবতারকে পুজো করতে যাবো কেন? আর 2 নম্বর কথা যেটা আমি বলে দিচ্ছি, যে না আমরা তা মানি না। আপনি যেটা বলছেন যে পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র রাজনীতি করতে করতে, রাজনৈতিক পরিবারে জন্মালে পরে সে যদি রাজনীতি করে তাহলে পরিবারতন্ত্র হয় না। হ্যাঁ, তাকে হট করে এনে বসিয়ে দেওয়াটা পরিবারতন্ত্র আমি মানতে পারি, কিন্তু এই জিনিসটা তা নয়। আর 2 নম্বর কথা, আপনি বলছেন লাখো লাখো লোক ভিড়, এই এই জিনিসটা তো যখন 92 ওখানে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তখনও হয়েছিল। তখন কে জিতেছিল ওখান থেকে? ফৈজাবাদ থেকে জিতেছিল গিয়ে একজন সিপিআই কমিউনিস্ট পার্টির একজন এমপি। সুতরাং ওই যে ভেঙে ফেললেই যে তৈরি করলেই যে নতুন করে যে ইয়ে হবে তা নয়। এটা একটা প্রচার, মিডিয়ার একটা প্রচারে এই ফলটা আজকে হচ্ছে সব জায়গায়, এবং লোকে বুঝে বা না বুঝে। তারপর এখন বিজেপি প্রচুর টাকা, বেশ, রাইট। আমি মানে অশোকদার ওর টাকার তো অশোকদার অভাব বক্তব্য নেই, শুনলাম। আমি অবশ্যই নীলাদ্রির টাকা কাছেও দিয়ে আসবো। লাড্ডু খাওয়াচ্ছে। আমি আসবো। একটা ছোট্ট বিরতি এক নিতে হবে। এক একটা ছোট্ট কথা বলবো, বিরতি নিতে একটা হবে, 2 সেকেন্ড। বিরতি নিতে হবে। অবশ্যই আমি শুনবো, ওকে। অবশ্যই শুনবো, কিন্তু বিরতির ওপারে আমাদের ক্রস ডিসকাশন জারি থাকবে। ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গত সোমবার, এটা তো আমি আজকের বক্তব্য শুনিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গত সোমবারও কিন্তু পার্ক সার্কাসের মঞ্চ থেকে, মানে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রাটি করেছিলেন, সেই পদযাত্রাটি শেষ হওয়ার পর পার্ক সার্কাসের মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন, এবং সেখানেও কিন্তু বলেছিলেন যে আমি বলেছিলাম যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী তারা সেই রাজ্যে লড়ুক, আর আপনারা 300 আসনে একা লড়াই করুন, আমরা সাহায্য করব। তারা বলছে তাদের মর্জি মতো হবে, অর্থাৎ কংগ্রেসের মর্জি মতো হবে। কিন্তু রাহুল গান্ধী তো সেরকম বার্তা দিলেন না। রাহুল গান্ধী বললেন যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে তাদের আসন সমঝোতা ইত্যাদি চলছে, কিন্তু এই আসন সমঝোতা, জোটের ভেতরকার যে মর্জি, সেই মর্জি ইত্যাদি ইত্যাদির সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গতকাল আমাদের আলোচনায় এই হাইটকেই জয়দেব ঘর বলেছিলেন। সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে এজেন্ডাগুলি রয়েছে, সেই এজেন্ডাগুলিকে কমব্যাট করতেই জোটের যে রাজনৈতিক দলগুলি রয়েছেন তারা ব্যস্ত রয়েছেন। তার ফলে কিন্তু নিজেদের এজেন্ডাগুলো সামনে আনা হচ্ছে না। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, একটু আগে নীলাদ্রি যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে হিন্দু ভোটে কোথাও ধাক্কা লাগতে পারে কি রাম মন্দিরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। জোটের বেশিরভাগ রাজনৈতিক দলই যেটা করছেন, সেক্ষেত্রে মেজরিটি ভোট ধাক্কা খেতে পারে। আমি আসবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে। নীলাদ্রি, আমার কংগ্রেসের বন্ধুর মন্তব্যে কংগ্রেস কতটা রাম বিরোধী সেটা স্পষ্ট হয়ে গেল। তিনি আজ হাই নিউজে বললেন রামের পুজো করার দরকার কি, রাম তো বিষ্ণুর অবতার, বিষ্ণুর পুজো করলেই হয়। সেটাই যদি যুক্তি হয়, শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের অবতার বলে মনে করেন, রাম এবং কৃষ্ণের অবতার বলেই তাকে শ্রীরামকৃষ্ণ বলা হয়, তাহলে নিশ্চয়ই তিনি শ্রীরামকৃষ্ণের পুজোতেও আপত্তি করবেন। যীশু খ্রিস্ট, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, তাকে ঈশ্বরের মেসেঞ্জার বলে বলা হয়। তা যীশু খ্রিস্টের যখন উপাসনা করা হয় তাতেও তিনি আপত্তি করবেন না, তিনি করবেন না এসবে, কারণ তিনি রাম বিরোধী এবং তার দল হচ্ছে রাম বিরোধী। এবং এটাই মানুষের কাছে মেসেজ গেল, যেটা অতীতেও গেছে, আজকেও হাই নিউজের মাধ্যমে গেল, যে কংগ্রেস হচ্ছে রাম বিরোধী দল, এবং শ্রীরামচন্দ্রের জায়গা হিন্দি বলয়ের মানুষের কাছে কোথায় সেটা সম্ভবত কংগ্রেস এখনো উপলব্ধি করতে পারে। অশোকদা, দেখুন, শ্রীরাম ভগবান হতে পারে, কিন্তু মর্যাদা পুরুষোত্তম যেটা বলে আর কি, সেটা কখনোই নয়। তিনি তার গর্ভবতী স্ত্রীকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে এলেন, তারপরে খোঁজও নিলেন না। যখন লবকুশের হাতে ওনার ভাই লক্ষণ বন্দী হলেন, তারপরে খবর পেয়ে উনি গিয়ে জানতে পারলেন ওনারই পুত্র লব আর কুশ। যিনি এত মহিলা বিরোধী, এত নারী বিরোধী, তাই আমি ভগবান বলতে পারি, মর্যাদা পুরুষোত্তম বলতে পারি না। রাম সবার, রাম ঠিক আছে, রামকে নিয়ে চললে পরে, রামকে নিয়ে চললে তো আর মানুষের পেট ভরবে না, রামকে নিয়ে চললে তো আর মানুষের চাকরি জুটবে না। তাহলে তো রাম ভজন করলে পরে চাকরি হয়ে যেত সবাইকে। এগুলো একটা কথার কথা। রামায়ণকে ভালোভাবে পড়লে বোঝা যায়। আর রামায়ণ অন্তত 12টা রামায়ণ আছে, এক একটা জায়গায় এক এক রকম লেখা। হ্যাঁ, কিন্তু এই যে সীতার
যেমন বনে মানে পাঠিয়ে দিলেন, অশোকদার বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে নীলাদ্রি, অন্তত অশোকদার বক্তব্য থেকে এটা পরিষ্কার হচ্ছে, অন্তত আমি ছোটনের কাছে আসবো, আমি আঙুল তুলেছি নীলাদ্রি আমি জানি, কিন্তু তর্কটা শুধুমাত্র দুজনের মধ্যে রাখলে চলবে না। আমার না না বক্তব্য শুনতে হবে, শান্তম, আমি যেটা বললাম সেটাই উনি প্রমাণ করলেন। উনি রাম বিরোধী, কংগ্রেস রাম বিরোধী আবার প্রমাণ করে দিলেন। শুধুমাত্র গল্প নয়, অন্তত এটা কংগ্রেসের বক্তব্য না, এটা আমার বক্তব্য। বেশ বেশ বেশ, আমি আপনি কংগ্রেসের মুখপাত্র, আপনার বক্তব্য বলছেন না কংগ্রেস দোষ সেটা বলতে পারবো না। না না, আপনি রাম বিরোধী হতেই পারেন, আপনি রামকে ঘৃণা করতে পারেন, কিন্তু আপনি কংগ্রেসের মুখপাত্র হয়ে আপনি ব্যক্তিগত বক্তব্য রাখছেন, এটাই কংগ্রেসের সমস্যা। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই আপনাকে জেলে ঢোকায় ব্যস্ত। আমি যদি বলি আপনি মানবতার বিরোধী, এই কথাটি ঠিক হবে? আপনি যদি বলি আপনি ভারত বিরোধী, সেটা ঠিক হবে? আমি যদি বলি আপনি পাকিস্তানের এজেন্ট, সেটা ঠিক হবে? হবে না। ঠিক একইভাবে আপনি ভগবান শ্রীরামচন্দ্রকে যদি হাই নিউজে এইভাবে অপমান করেন, এর প্রতিবাদ প্রত্যেক ভারতবাসী করবে, এটাই কংগ্রেসের বক্তব্য। এখন সত্য না, আপনি পাকিস্তানিরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলছেন এবং নিজে অপরাধ করার পর বলছেন এটা কংগ্রেসের বক্তব্য নয়, আমার বক্তব্য। আপনি শ্রীরামচন্দ্রকে আজ হাই নিউজে যেভাবে অপমান করেছেন, এটাই কংগ্রেসের স্বরূপ। মুখোশটা আজ খুলে পড়ে গেল। কংগ্রেস শুধু সুভাষচন্দ্রের বিরোধী নয়, ভগবান শ্রীরামচন্দ্রের বিরোধী। শান্তি শান্তি, রাম মন্দিরকে তাচ্ছিল্য কি হিন্দু ভোটে প্রভাব ফেলতে পারে? আমি ঠিক এই জায়গাটা থেকে একটুখানি ছোটনের কাছেও যাবো, ছোটন বাবুর কাছে যাবো। ছোটন নন্দী, দেখুন, আমি রাজনীতির কথা আপনি আমাকে জিজ্ঞাসা করতেন, কিন্তু আমি অশোক বাবুর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি যে রামচন্দ্র যে আমাদের ভগবান, উনি বিষ্ণুর অবতার, বিষ্ণু পুজো করলে হতো, ঠিক আছে, উনি উত্তর বুঝিয়ে দিলেন। আপনি কি জানেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মং সৃজামহিম পরিত্রায়ণ সাধুনাং বিনাশ চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ যদা যদা ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। সুতরাং প্রত্যেকটা যুগে আপনি যে বসে আছেন যে চেয়ারে, আপনি কিন্তু নয়, আপনার ওই শরীরটা, আপনার মধ্যে পরমাত্মা ব্রহ্ম বাস করছে, আর আপনি ভগবান রামচন্দ্রকে অপমান করতেন। আর এই রাম মন্দির উপলক্ষে আপনি কি জানেন কত কোটি, কত মানুষের ওখানে রুজি রোজগারের ব্যবস্থা হয়েছে? কত মুসলিম সমাজ ওখান থেকে আনন্দে চিৎকার করে রাম নামের গান গাইছে। এটাই তো রাম রাজত্ব, এখানেই তো রাম আবার অবতার হয়ে আসছেন এই যুগে। আপনি কিসের রাজনীতি করছেন? পশ্চিমবাংলায় বসে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, একটাও সিট পাবে না তৃণমূল কংগ্রেস, দিকে রাখুন 42টার মধ্যে 42টা পায়, একটা পাই কিনা দিকে রাখুন। এক মিনিট, আমি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে এটাই তো ভারতের আত্মা, ভারত তো এমনটাই ছিল, তাহলে আপনারা কেন বলছেন যে আজ থেকে, মানে 22 তারিখ থেকে রাম রাজত্ব শুরু হলো? এর আগে 10 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকারই ছিল, তাহলে সেই সময় কি আচ্ছে দিন বা রাম রাজত্ব ছিল না? সেই প্রশ্নটাও কিন্তু তুলছেন বিরোধীরা, এবং আমাদেরও প্রশ্ন বিরোধীরা তুলছে। 70 বছর কংগ্রেস কি করেছিল? ভারতটাকে ভাগ করলো, একদিকে তুমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যাও, আমি এখানে প্রধানমন্ত্রী হয়ে যাই, নেতাজিকে সরিয়ে দিল। তা আজকে 70 বছর পরে তাকে তো সময় দিতে হবে। ভগবান যে কখন আসবেন, যুগে যুগে অবতীর্ণ হবেন, সে তো আমরা জানি না। আর উনি বলছেন যে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে। না, ধ্বংস কখনো করা হয়নি। ওখানে আমাদের মসজিদ ছিল, 500 বছর লড়াইয়ের পর আমরা ওখানে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পেয়ে ওখানে আমরা রাম মন্দির তৈরি হয়েছে আমাদের। আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে, তার থেকেও বড় স্বাধীনতা পেয়েছি। আপনার কাছে, আপনি এত দেখতে সুন্দর লোক, ভদ্রলোক, আপনি রামচন্দ্রকে অপমান করছেন, আপনার বড্ড অহংকার হয়ে গেছে। কি বলছেন? আপনি আমার কথাটা অস্বীকার করতে পারবেন? আমি কি রামায়ণের বাইরে কথা বলেছি? আপনি পুরো রামায়ণটা আরেকবার পড়ুন। এক মিনিট, রামায়ণ অনেকগুলো, একটু আগে বলেছেন অনেকগুলি রামায়ণ আছে, একটু আগেই বলেছেন অনেকগুলি রামায়ণ আছে। হ্যাঁ, রামায়ণের পাঠ যেটা আছে অনেকগুলি। ওখানকার মুসলমানরা রাম মন্দির
আগেও ছিল, পরেও ছিল, পরে আরো পরে হবে, সেটা কথা নয়। রাম বেশ মন্দিরের ওখানে বললেন কেন? যারা অযোধ্যাতে আছে বেশ তারা ভাষাতেই ছিল। বেশ প্রত্যেকেই বেশ ব্যবসা বেশ করে বেশ খায়, বেশ হিন্দু, বেশ বেশ মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। বেশ সুতরাং বেশ এ নিয়ে বলার কিছু নেই। নতুন বেশ করে ব্যবসা বেশ উন্নতি হবে, এটা বেশ কদিন হুজুগ হচ্ছে, আবার ঠেকিয়ে যাবে। বেশ আমি কিন্তু এবারে কদিন, অপেক্ষা করুন, আমি এক মিনিট আরো এক মিনিট কত এক কি মিনিট আসছে কিন্তু দেখতে পারবেন। কদিনের হুজুগটা ভোটে কেমন ফলাফল করে সেটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের প্রশ্ন। রাম মন্দিরকে তুচ্ছ তাচ্ছিল্য করা কিংবা ভগবান শ্রীরামের প্রতি কটূক্তি করা, এটা হিন্দু ভোটে, কারণ মেজরিটি মাইনরিটি ভোটের কথা তো ভাবতেই হয় ভোটের বাজারে, তো সেই জায়গা থেকে মেজরিটি ভোট যেটা হিন্দু ভোট, সেই ভোটের ওপর প্রভাব ফেলবে কি, এটাই হচ্ছে সবার প্রশ্ন। সবার প্রশ্ন নয় হয়তো, কিন্তু সবার প্রশ্ন। আমি সেই প্রশ্নটা নিয়ে চলে যাবো একটু জয়দেবের কাছে। জয়দেব, প্রথমে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি সফল, ধর্মের আফিম খাওয়াতে বিজেপি সফল। সারা ভারতবর্ষে ধর্মের আফিম খেয়ে সবাই মত্ত, উন্মত্ত, ধর্মীয় ভাবাবেগে। ধর্ম আমাদের অন্তরে, ধর্ম আমাদের গৃহে, ধর্ম মন্দিরে। ধর্মের সঙ্গে রুটি রুজির কোনো সম্পর্ক নেই, ধর্মের সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই। আর্থিক উন্নয়নের সম্পর্ক থাকতে পারে, বাহ্যিক উন্নয়নের কোনো সম্পর্ক নেই। এই জায়গা থেকে আগের দিনও যেটা বলেছি, আমি আজও সেটাই বলবো, বিরোধীরা যতক্ষণ এই বাহ্যিক উন্নয়নের প্রশ্নে নাজেহাল করতে না পারবে বিজেপিকে, ততক্ষণ পর্যন্ত বিজেপি এই ধর্মের আফিম খাইয়েই ভারতবাসীকে মত্ত করে রাখবে এবং ভারতবাসীকে বুঝতেই দেবে না যে তাদের আসল অসহায়তা, তাদের অভাব, দারিদ্রতা, বেকারত্ব, তাদের যন্ত্রণা, তাদের অনটন এবং তাদের হাত থেকে গণতন্ত্র নামক যে উপহার, সেটা কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে। এখানেই বিরোধীরা ব্যর্থ। তারা কখনো বিজেপিকে ব্যস্ত করতে পারছে না তাদের ইস্যুতে, বিজেপি তার ইস্যুতে বিরোধীদের ব্যস্ত করছে। সেটা 370 হোক, সেটা 3 তালাক হোক, সেটা নতুন আইন ন্যায়দণ্ড সংহিতা হোক, কৃষি বিল আইন হোক, অগ্নিপথ প্রকল্প হোক কিংবা রাম মন্দির হোক। আজ পর্যন্ত বিরোধীরা শুধুমাত্র বিজেপির কাজের সমালোচনা আর বিরোধিতাই করে গেল, কিন্তু ভারতবাসী যে জন্য আজকে ব্যতিব্যস্ত, জর্জরিত, যে যে ইস্যুগুলোর জন্য তারা পরিত্রাণ চাইছে, মোদির অপশাসন থেকে মুক্তি চাইছে, তার কথা আজও কোথাও বিরোধীরা কোনো দলই বলছে না। যে তারা যদি 2024-এ ইন্ডিয়া জোটকে নিয়ে আসে, তারা আমাদের সামনে কি কি এজেন্ডা রাখবে, আমরা তাদের ইন্ডিয়া জোটকে কেন ভোট দেবো। রাম মন্দির করে বিজেপি বলছে আমি রাম মন্দির করেছি, আমাকে ভোট দাও, কিন্তু ইন্ডিয়া জোট এখনো বলতে পারছে না, ইন্ডিয়া জোট এখনো বলতে পারেনি যে আমাকে কেন ভোট দেবে, একটা ইন্ডিভিজুয়াল কেন ভোট দেবে। সামগ্রিক ভাবে গল্প ফাঁদলে হবে না, একটা মানুষ কেন ভোট দেবে ইন্ডিয়া জোটকে, এই কথাটা আজ পর্যন্ত ইন্ডিয়া জোটেও কেউ বলেনি। সবাই শুধু মাস অ্যাসেম্বল কথা বলছে, ধর্ম নিরপেক্ষ, গণতন্ত্র, সংবিধান, রুটি রুজির প্রশ্নে, বাট তারা কি দেবে, তারা কি মানুষের জন্য করবে, এই প্রশ্ন এখনো পর্যন্ত সিট শেয়ারিংটাই পরিষ্কার হয়নি, তো কমন এজেন্ডার কথা তো পরের কথা, দূরের কথা। এতগুলো 28 খানা দল, তার মধ্যে একটা এত বড় দল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো, তাদের একটা কমন এজেন্ডা, এবং সেই এজেন্ডার কথাই তারা প্রত্যেকটা মিটিং এ বিভিন্ন জায়গায় যখনই ক্যামেরার সামনে দাঁড়াবেন, যখনই আমরা গিয়ে তাদের সামনে দাঁড়াবো, তখন তারা সেইগুলো বলবেন। এই জায়গাটা থেকে কিন্তু অন্যদিকে আবার ছোটন বাবু বলছেন যে রাম মন্দির নিয়ে তারা ভোট চাননি। খুব সত্যি কথা, তারা কখনো বলবেন না যে আমরা রাম মন্দির করেছি, আমাদেরকে ভোট দাও। কিন্তু হিন্দু জাগরণ, হিন্দু ভোটের যে একত্রীকরণ, সেই একত্রীকরণটা কিন্তু তারা খুব সফলভাবে করবার চেষ্টা করছেন, তাই নয় কি? আমি ছোটন নন্দীর কাছে যাব, খুব কম সময় আমাদের, আমি 10 সেকেন্ড শুধু বলে দিই, 10 সেকেন্ড বলে দিই। ছোটন দা তো আমার সময় অনেক বিরক্ত করছিল। সেটা হচ্ছে নতুন কালচক্রের উদ্গম হলো আজ থেকে, রাম মন্দির উদ্বোধন থেকে নতুন কালচক্রের উদ্গম হলো। প্রধানমন্ত্রী বলছেন মন্দির উদ্বোধন করে বেরিয়ে এসে, সেই কালচক্রটা কি, সেই কালচক্রটা কি?
এবং দ্বিতীয় কথা যেটা ছোটন বাবু বললেন অশোক বাবুকে কাউন্টার করে, নাকি বাবরি মসজিদ ভাঙা হয়নি। সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার বলা হয়েছে বাবরি মসজিদ ভাঙা হয়েছে এবং সেটা ইললিগাল, সেটা অনৈতিক। বেশ, ছোটন নন্দী 30 সেকেন্ড। তাহলে কি করে, তাহলে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেয় সেখানে মিউচুয়াল কনসেন্ট, মিউচুয়াল কনসেন্ট, দ্যাট ওয়াজ নট আ ভার্ডিক্ট। বক্তব্যটা শুনে নিন। বিজেপির এটাই সমস্যা, বেশ, পড়ে না কিছু। বেশ, দ্যাট ওয়াজ নট আ ভার্ডিক্ট, দ্যাট ওয়াজ মিউচুয়াল কনসেন্ট অর্ডার। জয়দেব 1 মিনিট, আমি ছোটনের বক্তব্যটা শুনে নিই। 30 সেকেন্ড, ছোটন ছোটন আচ্ছা বাবু। দেখুন, আপনাদের একটা কথাই বলছি বারবার, যেখানে আপনাদের আজকের এজেন্ডা ছিল যে ইন্ডিয়া জোট কি বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ছিলেন, উনি প্রধান সারিতে এই 28টা দল নিয়ে তারা একটা জোট করে তিনি প্রধানমন্ত্রী হবে। আরে বাবা, পশ্চিমবাংলায় আজকে কালী মাকে নিয়ে কালীমালিপ্য করা হচ্ছে এবং আমাদের মাকে নিয়ে কে কি করছে মুখ থেকে বার করতে চাইছি না। এবং উনি যখন দেখলেন যে প্রধানমন্ত্রী আর ওখানে হতে পারবেন না, উনি কি করছেন, পশ্চিমবাংলায় এখন উনি একটা রাজ্য সঙ্গীত তৈরি করে নিয়েছেন, এটাকে এখন বলছেন জাতীয় সঙ্গীত হিসাবে গাইতে হবে। তো এই দিয়ে কি আপনারা ভোট পাবেন? কেউ কোনো ভোট পাবেন না। মানুষ বুঝে গেছে ভারতবর্ষের বুকে একমাত্র ভারতীয় জনতা পার্টি এখন এই যে কালচক্র বললেন, এই কালচক্র এখন সামনে দেখতে পাবেন আপনারা। আগামী দিনে আরো কত কিছু দেখতে পারবেন। তার মানে আমার কথাটাই প্রমাণ করলেন যে আমি রাম মন্দির করেছি, আমাকে ভোট দাও। সেটাই আপনিও এখন প্রমাণ করলেন, তো প্রমাণ করলেন, অন এয়ার প্রমাণ করলেন, অন এয়ার প্রমাণ করলেন, অন এয়ার প্রমাণ করলেন। আপনি যদি সবার সামনে জল খেয়ে বলেন জল খাইনি, ওয়াটার খেয়েছি, কি বলার আছে? শুনুন, বাবরি মসজিদকে সরানো হয়েছিল, তখন ওখানে জমি দেওয়া হয়েছে। আমরা ইতিহাসটা জানি ছোটন বাবু, এরকম মনে করার কারণ নেই যে ভারতের কেউ সেই ইতিহাসটা জানে না। আমরা সেই ইতিহাসটা জানি, সাংবাদিক হিসেবে আমাদের তো পড়তেই হয়েছে বিষয়টা। আর কিন্তু আমি একটা জায়গায় যেতে চাইছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, খুব সত্যি কথা, এই রাজ্যে আপনাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল কংগ্রেসই একমাত্র প্রতিপক্ষ গোটা দেশে নয়। সেক্ষেত্রে জোট যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে তারাই প্রতিপক্ষ হবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, সেটা হচ্ছে যে জোট রাজনীতির নিজস্ব কোনো এজেন্ডা, মানে কমন এজেন্ডা, যেটার কথা একটু আগেই বলছিলাম, সেই কমন এজেন্ডাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কি, সেটা না থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কি? আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে। না, জোট রাজনীতির এই যে INDI জোটের একটাই এজেন্ডা, ভগবান শ্রীরামচন্দ্রের বিরোধিতা করা। সেই বিরোধিতা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা পিছিয়ে এসছেন, আর সেই বিরোধিতার কথাই আজকে কংগ্রেসের বন্ধু বললেন। পরে তাকে আবার গুণ গাইতে হলো, এটা আমার বক্তব্য, দলের বক্তব্য নয়। এই প্রসঙ্গে শান্তম, স্বামী বিবেকানন্দ বলে একজন মানুষ বাংলায় জন্মেছিলেন, অশোক দ্বারা যেরকম জন্মেছেন, তিনি রাম সম্বন্ধে কি বলেছেন আমি একটু শোনাতে চাই হাই নিউজের দর্শকদের। রাম সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলছেন, রামা, the ancient ideal of the heroic age, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all, the ideal king. This Rama has presented before us by the great sage Valmiki. স্বামী বিবেকানন্দ রামকে মর্যাদা পুরুষোত্তম মনে করছেন ঋষি বাল্মীকির সাথে একমত হয়ে, আর কংগ্রেসের মুখপাত্র নারীর ওপর অত্যাচারী মনে করতেন। স্বামী বিবেকানন্দ বলছেন তিনি হচ্ছেন আইডিয়াল হাজবেন্ড। সুতরাং মানুষ কাকে বিশ্বাস করবে, স্বামীজিকে না অশোকদাকে, আমি জানি না, কিন্তু কংগ্রেস কিভাবে ভারতবর্ষের আত্মা থেকে দূরে সরে গেছে, এটা একটি ছোট্ট উদাহরণ। ঠিক এই কারণে আমার যেটা ভয় হচ্ছে শান্তম, 2021-এর নির্বাচনের আগে আমি বলেছিলাম বাংলায় কংগ্রেস শূন্য হতে চলেছে, আমার ভবিষ্যৎবাণী ফিরে গেছিল, হাই নিউজেই বলেছিলাম। আজ হাই নিউজের অনুষ্ঠানে আমি বলে যাচ্ছি যে ভারতবর্ষে 2024-এর নির্বাচনে কংগ্রেস শূন্য পেতে চলেছে। মিলিয়ে নেবেন যেদিন ফল বেরোবে। আমরা তো ফলাফলের দিকে অবশ্যই নজর রাখবো। ফলাফলের আগে আমাদের এই আলোচনাগুলো সেই সমস্ত ফলাফল কি হতে পারে তার সম্ভাবনা নিয়ে আমি অশোক সরকারের কাছে যাব। অশোক দা, বিষয়টা হচ্ছে এরকমটাই দাঁড়াচ্ছে যে জোটের কমন এজেন্ডা, সেই কমন এজেন্ডাটা জোটের প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে, সেই জোটের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সমর্থকদের কাছে নিজের নিজের মতো করে নিয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা
সারফেস লেভেলে সেটা থেকে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আসন সমঝোতা না হচ্ছে, আসন সমঝোতাতেই বিশাল একটা সময় কেটে যাচ্ছে। 31শে ডিসেম্বর একটা লাস্ট ডেট নাকি শুনেছিলাম দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে তো হয়নি। আজকে 24শে জানুয়ারি হয়ে গেল, আর কয়েকটা দিন মাত্র, তারপরেই তো লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই কমন এজেন্ডা নিয়ে আপনারা পৌঁছবেন কি করে? তার আগেই তো নিজেদের এজেন্ডাটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে বিজেপি শিবির, অর্থাৎ গেরুয়া শিবির। অশোক সরকার, দেখুন, এগুলো দলের এজেন্ডা কি হবে বা ভারতবর্ষের ক্ষেত্রে কি হবে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে, এগুলো আমাদের দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। আমি ওদের সম্বন্ধে এখনই কোনো খবর পাইনি, পেলে আপনাদেরকে বলতে কিন্তু পারি। এজেন্ডাটা কি যেহেতু জরুরি পাইনি, ছিল তাই না? বলছি না। এজেন্ডাটা কি জরুরি ছিল না এখনই? হ্যাঁ। কমন এজেন্ডাটা সেটা কি জরুরি ছিল না এখনই মানুষের কাছে পৌঁছে দেওয়া? সবসময় জরুরি। যত আগে বের করতে পারবে, যত আগে বলতে পারবে, তত লাভবান হবে দল, এটা আমি মনে করি। কারণ শুধুমাত্র বিজেপি বিরোধিতা, অর্থাৎ বিজেপিকে সরাতে হবে, বিজেপিকে সরাতে হবে, বিজেপিকে সরাতে হবে, এই বার্তাটা দিয়ে মানুষকে কাছে টানা যাবে না। কাছে টানার জন্য বিজেপি কিন্তু নিজের কাজ শুরু করে দিয়েছে। এক মিনিট কংগ্রেস যেটা করে গেছে সেটা, অশোকদা, আপনাকেই প্রশ্নটা করছি, কংগ্রেস যেটা আপনাকেই প্রশ্নটা করছি, কংগ্রেস যেটা করে গেছে, রাইট? বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন। কংগ্রেস যেটা করে গেছে এতদিনে, সেগুলো বিক্রি হচ্ছে সমস্ত ভারতীয় জনতা পার্টি। এরপরে তো আর তো কিছু রইলো না। এবার যে থাকবে, যে এর পরের বারে তো মানে মোটামুটি দেশটাকে বেঁচে দেবে। এখন চায়নার সঙ্গে কি নেগোসিয়েশন হবে মোদির, সেটা তো আমি জানি না। চায়নার কোনো জায়গায় আক্রমণ করলো, মোদি গিয়ে ঠেকালো, আবার একটা দেশাত্মবোধক কিছু ঘটনা ঘটলো, আবার সেটাকে হাতিয়ার করে বিজেপি মাঠে নেমে পড়লো। অশোকদা, একটু সম্মান নিয়ে একটা কথা বলছি। মোদি কি করবে বাদ দিন না, আপনারা আমাদের জন্য কি করবেন সেটা বলুন না। আমরা আপনাকে কেন এটাই ভোট দেবো? কিন্তু কংগ্রেসকে, জনগণ তৃণমূল জানতে চাইছে। কংগ্রেসকে, সিপিএম এর এটাই কিন্তু ইন্ডিয়া জনগণ জোটকে জানতে কেন চাইছে। ভোট দেবো? জনগণ জয়দেব যেটা বলছেন, বিজেপিকে জনগণ কেন কিন্তু- দেবো? জনগণ বিজেপি তো কিন্তু সেটাই পরিষ্কার জানতে বলছে আপনাদের ভোটটা দেবো কেন, একটা কারণও সামনে নেই। চাইছে। জয়দেব, আমি এখানে একটা গণতন্ত্র কথা বলতে হত্যা চাইবো হলেও আমি। আমাদের কিছু আসে জয়দেব, যায় না, কারণ জয়দেব, আমরা মানিয়ে নেব জয়দেব, বিজেপির এই রাজতন্ত্রের সঙ্গে। জয়দেব, এক মিনিট। আমি আপনারা ব্যক্তিগত- মানিয়ে নিতে পারবেন আমি তো ব্যক্তিগত- তাহলে? এক মিনিট, আমি ব্যক্তিগত আপনার সঙ্গে কথা- আমি একমত হতে বেশ পারছি বেশ না। বেশ 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 না, জয়দেব, তাহলে আপনারা বলুন জয়দেব, অশোক সাধারণ সরকারের মানুষ কথা কেন বলছি, আপনাকে বুঝছি। ভোট দেবে, কংগ্রেসকে কেন ভোট দেবে? কিন্তু বিষয়টা আপনাদের হচ্ছে- স্বার্থ লঙ্ঘিত আসছি, হচ্ছে বলে আপনারা শূন্য হয়ে যাচ্ছে তখন। আসছি, সেটা তখন নির্বাচনী গ্রামের একটা অশোক মানুষকে সরকার বোঝাতে বলেছেন, পারবেন, নির্বাচনী একটা ম্যানিফেস্টো। প্রান্তিক মানুষকে আমি বোঝাবার একদম সময় পাবেন। প্রান্তিক মিডিয়াটাও তো মানুষের আপনাদের কথা হাতে বলছি। নেই। জয়দেব, এক মিডিয়াও মিনিট। তো আপনাদের হয়ে জয়দেব, কথা এক বলবে মিনিট। না। জয়দেব, এক মিনিট। তাহলে মাঠে এক মিনিট, মাঝখানে এক নেমে মিনিট, তো এক আপনাকে মিনিট, এক বোঝাতে মিনিট, এক হবে মিনিট, এক গ্রামের মিনিট, এক মিনিট, এক মানুষগুলোকে। মিনিট, এক মিনিট। তাহলে কি লড়াইটা এরকমটাই হতে চলেছে? আমি নিজের কথা বলতে চাই না, কিন্তু নিজের একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে, আমি যে পাড়ায় বসবাস করি সেই পাড়ার কোন রাজনৈতিক দলের মানুষ বলতে চাইবো না, তারা বিজেপি বিরোধী, এইটুকু বলতে পারি। তারা এসে জিজ্ঞেস করছেন, তাহলে দাদা কি হচ্ছে বলুন তো জোটটা? আমরা তাহলে কাকে ভোট দেব? আমরা তাহলে কাদের হয়ে লড়াই করব? তারা বলছেন। এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের। আমি একদম শুরুতেই সেই সংশয়, সেই কনফিউশনের কথাটা বলেছিলাম। তাহলে কি লড়াইটা এরকমটা হতে চলেছে? আমি একদম আলোচনার শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। সেই জায়গা থেকে আমার প্রশ্ন সকলের কাছেই থাকবে, সেটা হচ্ছে যে লড়াইটা, লোকসভা নির্বাচনের লড়াইটা 2024-এ কি এইরকমটা হতে চলেছে? বিজেপি একদিকে রয়েছে তার সাংগঠনিক যে সমস্ত শক্তি, তার যে সঙ্গী সাথী দলগুলি, তাদেরকে নিয়ে 38টি দলকে নিয়ে ইতিমধ্যে একটি মেগা বৈঠক করে তারা দেখিয়ে দিয়েছেন যে তাদের শক্তিটা কতটা। দ্বিতীয় ভাগটি হচ্ছে কংগ্রেস এবং তার বন্ধু দলগুলি। এই দ্বিতীয় ভাগটি গেল। সেই বন্ধু দলগুলির মধ্যে কারা থাকবেন শেষ পর্যন্ত সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আর তৃতীয় ভাগটি হচ্ছে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলো। তারা নিজেদের একক শক্তিতে লড়বে বলে তারা নিজেরা ঠিক করে ফেলছে ইতিমধ্যেই। দুটো উদাহরণ তো আমরা আমাদের আলোচনার মধ্যেই এনেছি। তাহলে এতে কি অ্যাডভান্টেজ হবে ভারতীয় জনতা পার্টিরই? আর যে স্বপ্নটা তারা দেখছেন বা দেখাচ্ছেন জনগণকে, সেই স্বপ্নটাই আরেকবার সফল হতে চলেছে? আমি ঠিক সেই জায়গাটা থেকে আলোচনাটা নিয়ে আসতে চাইছি। আমি খুব সংক্ষিপ্ত আলোচনা আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। 1 মিনিট নির্ধারিত সময়, আনইন্টারাপ্টেড। শান্তম, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, এ কথা আমি বহুবার বলেছি, আবার বলছি। আর যেটা ম্যাটার করে কোন দল কি জোট করলো না, মানুষ কি জোট করলো।
এবার ভারতে দুটো জোট, একটা আমি মানুষের জোট যদি দেখি, দুটো জোট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রাম ভক্তদের জোট, যারা রাম রাজ্যের প্রতিষ্ঠা চান, এবং এই রাম রাজ্যের সাথে কিন্তু অর্থনীতির বিরাট সংযোগ আছে। অযোধ্যাকে কেন্দ্র করে একটা গ্লোবাল ট্যুরিজম হাব তৈরি হচ্ছে। আবার ভারতবর্ষে অর্থনীতির দিক থেকে সবচেয়ে বড় বৃদ্ধি হয় এই সময় যখন দীপাবলি থাকে, বাংলায় দুর্গাপুজো থাকে। অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে ভারতের অর্থনীতি চলে, এর সাথে অর্থনীতি বা উন্নয়নের যোগ নেই যারা বলেন, তারা ভারতবর্ষকে চেনেন না। দু নম্বর কথা হচ্ছে আরেকটা গ্রুপ যাদের অশোক দ্বারা রিপ্রেজেন্ট করছেন, তিনি যেভাবে স্বামী বিবেকানন্দর বক্তব্যকে নৎসাৎ করে বললেন রাম হচ্ছে অত্যাচারী, মহিলাদের উপর অত্যাচার করেন, এই বিশ্বাস যারা করেন, অশোক দাদের মতো মানুষেরা, জয়দেব দাদের মতো মানুষেরা তার ধর্মকে কার্ল মার্কসের ভাষায় আফিম বলে মনে করেন। আর যারা মনে করেন ধর্ম হচ্ছে ভারতের মানুষের প্রাণ শক্তি, স্বামী বিবেকানন্দদের ভাষায় বলছি, তারা একদিকে, স্বয়ং জয়দেবদা অশোক দ্বারা একদিকে, যারা রামকে অত্যাচারী মানেন, ধর্মকে আফিম মানেন, আর বিবেকানন্দর ভক্তরা, শ্রীরামচন্দ্রের ভক্তরা একদিকে। এই লড়াইটা এখানে মনে হচ্ছে এরকমটাই যে অশোকদা এবং জয়দেব একদিকে আর নীলাদ্রি আর ছোটন আরেকদিকে, এরকমটাই বোধহয় পরিষ্কার করে বলতে চাইলেন আর কি। আমি 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 সবার কথা শুনবো, জয়দেব সবার কথা শুনবো বক্তব্যের পরিপ্রেক্ষিতে। অশোক সরকার, 1 মিনিট। অশোকদা আনইন্টারাপ্টেড। দেখুন, আমি হিন্দু বিরোধীও নই, আমি সনাতনপন্থী দীক্ষিত, এবং রাম মন্দিরের আন্দোলনে আমার একটা বায়ুকণার মতো যদি মানে দান থাকে আছে, এইটুকুই বললাম আর কি। কিন্তু রামকে নিয়ে বাণিজ্যকরণটা, এটা আমি মনে প্রাণে মেনে নিতে পারি না। আবার বাণিজ্যকরণ, নির্বাচনে লড়বো, এটা হতে পারে না। একই কথা নির্বাচন হতে পারে না। রাম নির্বাচন লড়ার হাতিয়ার নয়, রাম নির্বাচন লড়ার হাতিয়ার নয়। এরপর কোন আঞ্চলিক দল বলবো আমি রাবণকে নিয়ে এ করবো, এটা হয় না। ভগবানকে নিয়ে রাজনীতি করলে তার ফল ভুগতে হবে, আজ না হয় কাল ভুগতে হবে। ভগবান রাজনীতির জায়গা নয়, ভগবান হৃদয়ে থাকার জায়গা, ভগবান আরাধনা করার জায়গা। আর বিবেকানন্দর কথা বলছেন, বিবেকানন্দ সব কথাতে কটা ভারতবাসী মানে আমি জানি না। আপনি একটা কোট করে দিলেন, আবার এই কোটটা অন্য জায়গায় অন্যরকম ভাবে তার প্রচার আছে। বিবেকানন্দ আমার প্রশ্নটা ছিল, আমি ছোটন আপনার কাছে আসছি, আপনি আনমিউট করুন। এমন কোনো ব্যাপার নেই। ধন্যবাদ। আমি ছোটনের কাছে আসছি, ছোটন আনমিউট করুন আপনার। আমার প্রশ্নটা ছিল, মানে খুব সন্তর্পণে বিষয়টা খেয়াল করবেন, আমাদের দর্শকরাও খেয়াল করবেন, যে এজেন্ডাটা ঠিক কিভাবে ঘুরে যায় এবং বিরোধী দলও সেই এজেন্ডাতেই কথা বলে। আমি ছোটন নন্দীর কাছে চলে যাব। ছোটন, আমাদের প্রশ্ন ছিল এটাই যে বিজেপি এবং তার সঙ্গী সাথীরা একদিকে, অন্যদিকে কংগ্রেস এবং তার সঙ্গী সাথীরা, আর অন্যদিকে রাজনৈতিক দল, ভোট ভাগ হয়ে শেষ পর্যন্ত কি সমস্ত যে অ্যাডভান্টেজটা সেটা বিজেপির কাছেই আসতে চলেছে। আনমিউট করে কথা বলবেন ছোটন। 1 মিনিট। আপনার শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না। ছোটন আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করুন। বলুন, আপনার সময়। আমি যখন স্বামীজি শিকাগো শহরে গিয়েছিলেন হিন্দু ধর্ম সম্মেলনে, ওনাকে শেষ পর্যায়ে ডাকা হয়েছিল, গুরুত্ব দেওয়া হয়নি, বলেছিলেন 2 মিনিট আপনি কথা বলবেন। তখন ওনাকে কেউ ওনাকে ব্যঙ্গ করে বলেছিলেন, আপনার যে ধর্মগ্রন্থ সেটা তো সবার নিচে পড়ে আছে, তাহলে আপনি কি বলবেন? তখন উনি বলেছিলেন যে দেখুন, আমাদের একটা গীতা অতগুলো ধর্ম, অতগুলো রাষ্ট্রের, দেশের সব ধর্মগ্রন্থকে বহন করছে, ওই ভার। তাহলে বুঝে দেখুন সেই গীতার কি ধর্ম। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলে উনি 2 ঘন্টা বক্তৃতা করেছিলেন। সেখানেই বলছি, ভারতীয় জনতা পার্টি কে যতই আপনারা ওখানে ইন্ডি জোট করুক, ওখানে কিচ্ছু করতে পারবে না, ভারতীয় জনতা পার্টিকে কিচ্ছু করতে পারবে না। আমি এক কথাই বলে দিলাম, ওই নিচে যতই রাখতে চান, একদিন আবার রজনীগন্ধার মতো পুষ্পটিত হয়ে উঠবে ভারতীয় জনতা পার্টি, এবং আগামী দিনে 400 সিটের বেশি পাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে ভারতবর্ষ থেকে এইসব চোরের দলগুলো। জয়দেব ঘোষ, 1 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। দেখুন, বিজেপির নির্বাচন লড়ার যে প্রকৌশল এবং যে মেশিনারি, তাতে কিন্তু শুধুমাত্র একটা রাম মন্দির নেই।
কখনো পুলওয়ামা এসেছে, কখনো উরি অ্যাটাক এসছে এবং সার্জিক্যাল স্ট্রাইক এসছে, কখনো সিএ এনআরসি এসছে, কখনো 3 তালাক এসছে, কখন লাডলি বেহেন যোজনা এসছে, কখনো আয়ুষ্মান ভারত এসছে। মাল্টি ডাইমেনশনাল ওয়েপেনারি সিস্টেম হচ্ছে বিজেপি পার্টি। আপনারা হ্যাঁ, এটা বাস্তব। ঠাকুর ঘরে ঠাকুরকে নিয়ে রাস্তার জনসভায় চলে গেছে মোদি, এটা সত্যি কথা। কিন্তু তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনটাকেও কবজা করেছে, তার সঙ্গে সঙ্গে দেশের রাষ্ট্রায়ত্ত স্বশাসিত সংস্থাগুলোকেও কবজা করেছে এবং ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান বলে যে সংস্থা সেগুলোকেও করায়ত্ত করেছে এবং সেটা ইডি, সিবিআই, ক্যাগ থেকে শুরু করে আপামর সমুদ্র হিমাচলে যতগুলো স্বশাসিত সংস্থা ছিল যারা মোদির বিরোধিতা করতে পারত তাদেরকেও করায়ত্ত করেছে, মিডিয়াকে করায়ত্ত করেছে। সার্জিক্যাল স্ট্রাইক করবে, পুলওয়ামা করবে, এনআরসি করবে, তারপরে আপনার লাডলি বেহেন যোজনা করবে, 3 তালাক করবে, কি না করবে। এতগুলো মাল্টি ডাইমেনশনাল ওয়েপনারিকে সামলানোর জন্য বিরোধীদের বোধহয় ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্ট কম পড়েছে। খুব ভালো একটা শব্দ, মাল্টি ডাইমেনশনাল। আর সেই মাল্টি ডাইমেনশনে একদিকে যেমন উন্নয়ন রয়েছে, অর্থাৎ দেশের মানচিত্রটাকেই বদলে দেওয়ার লোভ যেমন রয়েছে মানুষের কাছে, তেমনি সেই সঙ্গে সঙ্গে হিন্দুত্বের যে জিগির রাম মন্দির থেকে উঠে এলো, দীর্ঘ একটা আন্দোলনের ফসল, এবং সেই ফসলের অ্যাডভান্টেজ তো বিজেপি অবশ্যই তুলবে, গেরুয়া শিবির। এবং সেই সঙ্গে সঙ্গে বিরোধী যে দলগুলি রয়েছে তাদের নিজেদের মধ্যেই বেশ কিছুটা ভাঙন, সেই ভাঙনটা কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে পারে বিজেপি। এই বিষয়টা কিন্তু উঠে আসছে, এই সম্ভাবনার কথা উঠে আসছে অবশ্যই। অনেক ধন্যবাদ আজকের আলোচনায়। এই আলোচনা অনেক বড়, দীর্ঘদিন ধরেই আমাদের চলতে থাকবে। ধন্যবাদ অশোক সরকার, ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ জয়দেব ঘর, ধন্যবাদ ছোটন নন্দীকে আমাদের সঙ্গে আলোচনায় হাজির থাকবার জন্য। ভারতের জনগণের সংখ্যা সকলেই জানেন 140 কোটি। অনেকদিন এই বিষয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু তার থেকে কম। 94.5 কোটি ভোটার মোটামুটিভাবে 2023-এর 1 জানুয়ারি এই পরিসংখ্যান আমাদের হাতে এসে পৌঁছেছিল। এখন হয়তো তার থেকে ভোটারের সংখ্যা, নতুন ভোটাররা যারা একেবারে যুবা ভোটার, তারা হয়তো যুক্ত হবেন এর সঙ্গে। কিন্তু এই 94.5 কোটি ভোটার বা তার থেকে একটু বেশি ভোটার, তারা ঠিক কি ভাববেন? তারা এই উন্নয়নের ছবি, হিন্দু জনজাগরণের ছবি, সেই সঙ্গে সঙ্গে জোটের বিরুদ্ধে যে ছবিগুলোর কথা বারংবার তুলে ধরা হয়েছে, দুর্নীতি টুর্নীতি ইত্যাদি ইস্যুতে ভারতীয় জনতা পার্টির তরফে, সেই সমস্ত ছবিগুলোর দিকে আগ্রহী হবেন বেশি, নাকি তারা জোটের এখনো পর্যন্ত একটা স্ক্যাটার্ড অবস্থা, এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা, একজোট হতে না পারা, এখনো পর্যন্ত কমন এজেন্ডার কথা, তাদের যে সার্বিক উন্নয়নের কথা তারা ভাবছেন, সেই উন্নয়নের কথা প্রচার, সেই প্রচারগুলো এখনো পর্যন্ত আসছে না। নিজেদের মধ্যে যদি বিভিন্ন রাজ্যে লাঠালাঠি মারামারি লেগে থাকে, তাহলে সেটা কতটা জোটের ভাগ্যকে সুপ্রসন্ন করবে? হ্যাঁ, এই প্রশ্নগুলো অবশ্যই থেকে যাবে, আর এই প্রশ্নগুলোরই উত্তর আমাদের খুঁজতে হবে ভবিষ্যতের আয়নায়। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।